লাগছে তাকাস না এমনি ওর ক্যামেরা জীবনে কন্টিনিউ কন্টিনিউ রোলিং। এইটা আমাদের সবার খুব জানা একটা বিষয় যে মহিলাদের পিরিয়ডস হয়, কিন্তু 2025-এ দাঁড়িয়েও এরকম অসংখ্য ইউনিভার্সিটিস, কলেজেস, রাদার ওয়ার্ক প্লেসেসও আছে যেখানে প্যাড ভেন্ডিং মেশিনস নেই, প্যাড ইউজ করার অ্যাওয়ারনেসটুকুও নেই। 50% of the women in West Bengal still do not have access to sanitary napkins. কিন্তু কেন? যেই সমাজে মাতৃত্বকে এত উদযাপন করা হয় সেখানে পিরিয়ডসকে শরীর খারাপ কেন বলে? পিরিয়ডসে এত লজ্জা কেন পায়? দাগে এত ভয় কেন পায়? ইফ ইউ আর এক্সপেক্টিং অ্যান অ্যান্সার, আমি জানি না। তুই জানিস? না। অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না। তাই এইরকম অনেক প্রশ্ন নিয়ে কলকাতার অনেক জায়গায় গিয়ে নানান প্রফেশনসের মহিলাদের দ্রোহজা কিছু প্রশ্ন করছে। কিন্তু 10:30টার মধ্যে আসবে। হ্যাঁ ভাই, নাহলে কিন্তু কোনো ভালো শর্টস পাবো না। হ্যাঁ, আর শোন ঐশানি, তুই কিন্তু ক্যামেরাটা নিয়ে আসবি আর আমি দুটো মাইক নিয়ে আনবো, ঠিক আছে? তুই বেকার রিস্ক নিয়ে লাভ নেই। ইউর রাইট ভাই। আমরা যে এত জায়গায় যাচ্ছি, হাউ আর উই গোয়িং টু অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন? মানে পিরিয়ডসকে কি পিরিয়ডসে বলবো? আচ্ছা, পিরিয়ডস বলবো না তো কি বলবো আমরা? না, অ্যাকচুয়ালি শি ইজ গট আ পয়েন্ট, নট এভরিবডি ইজ কমফোর্টেবল উইথ দ্য ওয়ার্ড পিরিয়ড। না, এটা কিন্তু সত্যি, বিকজ আমার বাড়ির ওখানেও প্রচুর মানুষ পিরিয়ডসকে খালি শরীর খারাপই বলে। তো শরীর খারাপ আর পিরিয়ডস কি এক জিনিস হলো? মানে শরীর খারাপ বলতে আমরা কি জানি? আমরা জানি জ্বর, আমরা জানি পেট ব্যথা। এবার পিরিয়ডস আর জ্বর কি মানে একই জিনিস নাকি? না না, তাহলে তোরা কি বলবি? আপনারা কি বলেন? মেনস্ট্রুয়েশন, মাসিক, দ্যাট টাইম অফ দ্য মান্থ, অসুচি, শরীর খারাপ। ওটা তখন বাবাদের একটা নীতি ছিল যে আমাদের ঘরের মেয়েরা লেবারদের সঙ্গে কাজ করবে কেন। এখন যে লেবার আছে 3,500 সব দোকানে দোকানে কাজ করছে, তাদের সঙ্গে আমাদের ঘরের মেয়েদের সঙ্গে এক করে দিতে চাইছেন। এই সেরকম দ্বারা কিছু আসেনি আমার নিজের। আমি সবসময় ছোটো থেকেই মনে করতাম যখন আসি যে পুরুষ আর মহিলার ভেদাভেদটা আমি নিজের মনে আনিনি কোনোদিন। আমি জানি তারাও মানুষ, আমিও মানুষ, তারা কাজ করতে পারছে, আমি কেন করবো না, এই মনের জোরটা আমার ছিল। আর যে আমার যেটা মনে হয় যে আমি যে কাজটা নিয়ে ভালোবেসে যদি করতে চাই সেটা মানে সাকসেস হবে। আর যদি আমি ভালোবেসে না করে যে মা যদি বলে যাও তুমি কাজ করো, ইয়ে করো, যদি পড়াশোনার ব্যাপারটা। ফিমেল হাইজিন, মহিলাদের হাইজিন নিয়েও একটু কথা বলতে চাই। সেক্ষেত্রে আমাদের সবারই তো মহিলাদের শরীর খারাপ হয় না? না না, ওটা আমাদের কাছে কোনো ব্যাপার না। যদি বলো কেন, কারণ আমাদের এরকম মানে হচ্ছে, বাধাটা পড়ছে, কিন্তু ঠাকুরটা তো আমার কালকে বলেছে কালকেই যাবে, তখন ওখানে এই বাধা বিঘ্নটা মানা যায় না। ওটা কিন্তু অসুবিধে কোনো কারণ নেই। না, সেরকম বাধা নিষেধ কিছু ছিল না, কিন্তু আগে সবাই যে বাবা মায়ের একটা চিন্তাধারা ছিল সব পুরুষ মানুষের সঙ্গে নিয়ে কি কাজ করবে, এইটার জন্যই বাবা আনতে পারেনি। বাবা ওটা শুনলে আমার হাসি লাগে। ওটা ফার্স্ট টাইমে আমি কি বলবো, যখন জিনিসটা হয় আমি তো ব্যাপারটা বুঝতাম না, মাকে বললাম, মা সলিউশন দিলে এইটা এরকম কর, এই কর। ফার্স্ট টাইম খুব পেন হতো, এ হতো, এখন অভ্যেস হয়ে গেছে। এখন অভ্যেস হয়ে গেছে। সে তো অবশ্যই ভয় করারই কথা। আমার একদম বিয়ের দিনে হয়েছে, প্রথম শরীর খারাপটা, একদম প্রথম শরীর খারাপ, 13 বছর। খুব ইয়াং ছিল তো দেন। কিরকম অভিজ্ঞতা ছিল যে হয়েছিল বুঝতে? প্রথমত আমরা 10 ভাই বোন, যদি পালাই বাবা আমার মান সম্মান চলে যাবে। 13 বছর। ছোটবেলাতে কখনো বলা হয়েছে যে বাবা কাকার সামনে এটা নিয়ে কথা না বলা বা সামথিং? আমাকে তো কোনোদিনই বলা হয়নি। বিয়ের পর হলে এমনি আমরা চালের জায়গা ধরি না, ঠাকুর দিই না, ঠাকুর আমরা দিই না, ঠাকুর বাড়ি যাই না। কখনো প্রশ্ন করা হয়নি যে কেন করা যায় না এগুলো? বলে এটা মেয়েদের একটা, অত নিশ্চয়ই ভালো বলেই বলে, বাড়ির যারা বড়রা বলে, তো এটা নিশ্চয়ই হয়তো তাই।
এখনো মানো সেগুলো? হ্যাঁ, আমরা এখনো সেটা মানি। এখনো আমরা ভাত বসাই না, চালের জায়গা ছুঁই না। জিনিস না একদম না সেটা। তাহলে এবং তোমার আগে যারা ছিল মানে মা দিদা তাদের তারা হয়তো লোকাতো জিনিসটা পেলে হয়তো নিজেদের মধ্যে জিনিসটা ভিতরে রাখতো, যে লোকে জানলে কিরম বলবে বা কিছু। আগে যখন মেডিসিনের দোকানে যখন যেতাম উইসপার কিনতে, কিন্তু কিরম লজ্জাভাবে বলতে হতো। এখন ওপেন যাও, যেখানে যাও কিনে নিয়ে চলে আসো। মানে এই জিনিস আমার মায়ের হয়েছিল। আমার মায়ের শরীর খারাপ হওয়ার আগে একবার বিয়ে হয়েছিল, তারপরে আরেকবার শরীর খারাপ হওয়ার পরে আরেকবার বিয়ে হয়েছিল। তো আমার বাবারও সেটা ইচ্ছা ছিল। আচ্ছা, তোমার মা কি তোমায় প্রথমে বলেছে যে এরকম শরীর খারাপ হয় মহিলাদের? আমার বিয়ে তো সেটা আমার বাবার খুব ইচ্ছা ছিল। তো আমার বিয়ের দিনে একদম হয়েছে। আমার যখন ফার্স্ট পিরিয়ড হয় তখন আমি বুঝতেই পারিনি যে আমার একটা কি হচ্ছে, কেন ওখান থেকে রক্ত বেরোচ্ছে, মানে হোয়াইট ডিসচার্জ ইত্যাদি বা ভেজা ভেজা ফিলিং এর আগে হয়েছে। তখন মা বুঝিয়েছে আছে এরকম হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু ওখান থেকে যে এবার একটা অন্য রঙের একটা লিকুইড একটা এক্সক্রিট হচ্ছে, এবার সেটা বেরোচ্ছে, সেই ফিলিংটা প্রথমত একটু ভয় লেগেছে। এবং মানে আনফর্চুনেটলি আমি আমার বাড়িতেও ছিলাম না, আমি ছিলাম হচ্ছে আমার গুরুগৃহে, মানে সেখানে আমার বেশ কিছু যাবত ওখানে প্র্যাকটিস করে ওখানেই থাকছিলাম। তো প্রথমত এলিয়ান একটা জায়গা, মানে যেখানে আমার বাড়ি নয়, ইটস নট মাই কমফোর্ট জোন। তো তার উপর ওরকম একটা আনকমফোর্টেবল জিনিস আমার সাথে হচ্ছে, আমার শরীরের সাথে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম। এন্ড আই ডোন্ট নো এনি রাশ পারফরমেন্সেসের শেখানোগুলো না, ওরা ঠিক 1 মাস কি 1.5 মাস আগে। এবার ওয়ান হু ইজ ট্র্যাকিং হার পিরিয়ড, সে তো উইল নো যে আমার কোন সময় আসে, ওই সময় পিরিয়ড আসছে কি আসে, সেই অনুযায়ী ও নাম দিতেও পারে নাও দিতে পারে। এবার জেনারেলি বলা হতো যে দিও না, মানে ওই সময় যদি পিরিয়ডস হয়ে যায় তখন। কিন্তু এটাও মানে আছে যে ওই সময় একটা কিছু মানে কিন্তু আবার 3 দিনের মাথায় সব মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু করে নাকি ইয়ে করলে ইউ আর অলমোস্ট পিওর। আই ডোন্ট নো হোয়াট ডাজ দ্যাট মিন। তুমি শুদ্ধ হয়ে গেছো, এবার তুমি ইয়ে করতে পারবে। তো সেটা করেও আই থিঙ্ক ওরা মনে হয় পার্টিসিপেট করেছে, পারফর্ম করেছে টেম্পল প্রেমিসিসে। মেয়েদেরকে মণিপুরে ধরতে দেওয়াই হতো না, বিকজ মানা হতো যে কুম্ভ হচ্ছে চৈতন্যদেবের প্রতীক, আচ্ছা ঠিক আছে, ওনারই আধার হিসেবে ওটাকে মানা হতো। এবং তাই জন্য কোনো মহিলাদেরকে ওটা ধরতেই দেওয়া হতো। একটা কাপড় নিজের, ধরো কুমটা নিয়েছে বলে তার নিচে একটা কাপড় পেতেন, সো দ্যাট দের ইজ এ ডিস্টেন্স বিটুইন মাই বডি অ্যান্ড দ্য কুম। এইভাবে ওরা ডিস্টেন্স একটা লেয়ার তৈরি করেছে মাঝখানে দিয়ে, তারপর কুমটা বসেছে। এমন অনেকবার হয়েছে যে মেজর কোনো পারফরমেন্সের সময় দেখেছি আমরা পিরিয়ড স্টার্ট হয়েছে। এবং অফকোর্স তখন একটা মানে মেন্টালি চলে যে হয়তো আই মাইট নট বি এবল টু গিভ মাই 100%, মানে যেটা হয় তখন একটু প্ল্যানিং করতে শুরু করি পারফরমেন্সের আগে। মানে আই রিজার্ভ মাই এনার্জি থ্রু আউট মাই এন্টায়ার ডে। কারণ জেনারেলি আমরা দৈনন্দিন জীবনে যা দৌড়ঝাঁপ করি তখন করতে, মানে নর্মাল ডেজে যদি এমনি পিরিয়ড হয় ঠিক আছে সেটা করতেই হবে, কাজ করতেই হবে, কোনো কথাই নেই। কিন্তু পারফরমেন্স যদি থাকে, পারফরমেন্সের সময় তখন আমাকে একটু মানে আমার এনার্জি সেভ করা, যত কম কাজ করা, বা মাকে আগে থেকে বলা বা প্লিজ তোমরা এটা সামলাও ওটা সামলাও করে একটু আমার যে বার্ডেন্সগুলো একটু ভাগ করে দেওয়া, সো দ্যাট আই প্রিজার্ভ মাই এনার্জি অনলি ফর মাই পারফরমেন্স। তখন পারফরমেন্সে আমি কম্প্রোমাইজ করতে পারি না। Periods is already a taboo. It has been a taboo in the society. মানে in our daily society, in our daily lives also, মানে লোকজন এমনিতেই periods এরকম করে বলে, রাইট? নাচের জগতে খুব দেখানো হয় যে না ট্যাবু হলেও আমরা ওটা নিয়ে কথা বলবো, কিন্তু মণিপুরি নাচের জগতে কিন্তু এখনো পিরিয়ডস নিয়ে কখনো কোনো কাজ আমি দেখিনি, আমার চোখে পড়ে না। সেরকমভাবে তো বলতে যদি বলেন আমাদের হয়েছিল, তাও আবার অষ্টমীতে। তো সেক্ষেত্রে তো একটা মানে বুঝতেই পারছি যে মানে কি একটা হচ্ছে, মানে পা ফেলতে পারছি না, এরকম একটা পেন আমার ভীষণভাবে আর কি হচ্ছে।
ঘুম দিয়ে উঠে যখন দেখলাম আমার ভয়ে হাত পা কাঁপছে, এ কী হলো। পরে যখন মা এসছে, আমি বসে রয়েছি, তো মা এসছে, তো মা বলে কি না, আমি মাকে বললাম, মা বলে এটা আবার কাঁদার কী আছে, এটা তো সবাই হয়। তুমি আমাকে আগে কেন বললে না? আগে কোনো দিন বলেনি মা। আর কি গড়িয়ে যাওয়ার যেরকম থাকে সেই রকম আমার বাবা আমাকে প্রথম বলেন যে মাকে বলেন যে মানে ব্যাপারটা বলার জন্য যে পিরিয়ডস হয়েছে। আমি জানতাম না, আমাকে কেউ বলেনি, মাও বলেনি। যখন আমার পিরিয়ডস হয় বা কি বলবো কাস্টমারকে, সেই হিসাবে এটা মানে একটা কি বলবো, এটা তো এক অকওয়ার্ড লাগছে না, তো অকওয়ার্ড তো লাগে। হ্যাঁ, প্রথম প্যাডই দিয়েছিল। মা কাপড় ইউজ করেছিল। আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে অনেকেই সেটা অ্যাওয়ার্ড হয়েছে যে কোনো ছেলে দেখছে বা কিছু করছে, সেটা এখন ম্যাটার অতটা করলেও সেরকমভাবে করে না। আমাদের কলকাতা বেস জানতো কিন্তু বলিনি। মা বলে কি কাপড়টা দিয়ে খুব মুশকিল হয়, মানে লাগে, পেট ব্যথা অনেকটা চেঞ্জ করতে মুশকিল, কিন্তু এটা থাকলে মানে ওটা ধোও, সাবান দিয়ে ধোও, এই ধোও সেই ধোও, তার জন্যে মা বলে এটা নে, আর ফুল হয়ে গেলে ফেলে দিতে পারবি, তোকে ধুতে হবে না। সেই সময়ে নাপুর ফুটেছে, মানে নাপুর ফুটেছে, হাতটার নাম আমাদের ঘটিয়ালা প্যান্ট দড়ি বাঁধা পাড়া গায়ে ছিল, ওই প্যান্ট পরে ঘুরে বেড়াতো, একটা টেপ জামা হালকা গায়ে ঘুরে বেড়াবো। আমি গায়েও কিছু দিন অতটা 13 বছর বয়স মনে কিছু গায়ে মেন্স হয়ে গেছে। তো আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল পান্ডি। হ্যাঁ, ও আমার থেকে বয়সও বড়, ও সব জানতো। আমি বললাম জানিস আমার প্যান্টটা দিয়ে না আমার ভেতর দিয়ে রক্ত বেরোচ্ছে, প্যান্টটা দিয়ে ভেতর দিয়ে রক্ত বেরোচ্ছে। তো বল কুসংস্কার বলতে ঠাকুর ছুতে পাবো না, হাতের হাঁড়ি ছুতে পাবো না, মেন কথা 7 দিন না হলে আমার ঠাকুর ছুঁই না। তারপরে আগের দিনের কথা বলছি, মানে শ্বশুর ভাসুর তাদেরকে ছুতে পারবো না, এসবগুলো ছিল সংস্কার, জানি না, কিন্তু এগুলো আমাদেরকে মানতে হয়েছে, মেনেছি, বলে দিয়েছিল। তো আমাদের মাসি হলে 7 দিন মধ্যে বেরোতে দেয় না, কোথাও মেয়ে ছিল তো কোথাও বেরোতে দেয় না। 7 দিন করে নবকুটে স্নান করে তারপরে কি কাঁচা হলুদ পেটে দেয়, কাঁচা হলুদ পেটে তেল দিয়ে স্নান করে মাথা বসতে হবে। না আমি পবিত্র হয়ে গেলাম, 7 দিনে মানুষ শুদ্ধ হলাম না। এই স্নান টান করে তারপরে মারা রান্না করে দিত, একটা কি বেশ ভাজা কি একটা ভাত করে দিত, বলে এইটা খাবে। হ্যাঁ, তো ওই দিয়ে ভাত। আমার যদি একটা ঘর হয়, আমার ঘরে একটা ঠাকুর আছে, তো আমি কাপড়টা কোথায় শুকোতে দেবো? নোংরা কাপড়। আমি ভাবি আমার ওটা নোংরা জিনিস বেরোচ্ছে, সেই জায়গা থেকে আমার অসুবিধা। কলমি লতার ডাল থাকতো, ওর ফাঁকের মধ্যে মেলে দিয়ে আসতাম। হ্যাঁ, পুকুরের ঘাটের ফাঁকের মধ্যে মেলে দিয়ে আসতাম। তো আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো পাড়া গায়ে তখন প্যাড কি জিনিস আমরা জানিই না। একটা ইনফেকশনই হয়ে গেল, হয়তো চুল কাটছে, তো দানা বেরিয়ে গেল, হয়তো ফুলে গেল, এটা তো একটা ইনফেকশনই জিনিস। একদমই ঠিকই বলেছে, কিন্তু নিরুপায় কিছু। হ্যাঁ, ওটা হলে কাউকে ছুতাম না, বড় মানুষ যে আলাদা রান্না হতো, মানে আমরা রান্না করতাম না, ঘরে যারা এই ছিল তারা রান্না করতো, আমাদের আলাদা খেতে দিত। মশলির ভিতরে থাকতো 4 দিন, মশলি থেকে বেরোলো সারাদিন সারা, তাহলে দেখছো ঘরের মধ্যে একা থাকতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আমার সেই সুযোগটা হয় না কেন, কাপড়ও করতাম, আবার ইয়েও ব্যবহার প্যাড। হ্যাঁ, তখন তো প্যাড ইউজ করতাম না, তখন জানতাম প্যাড আছে, কিন্তু সেরকম পরিস্থিতি ছিল না কেনা হতো। তো
পরিষ্কার সাদা কাপড়, মায়ের কাপড় বা ঠাকুমার ধুতি এরকম সাদা। হ্যাঁ, ভয় লাগতো যে দেখতাম মাঝে মাঝে দাগ ঠাগ লেগেছে নাকি, ঘরে তো লোকজন আছে। সারাদিনে হয়তো 3বার চেঞ্জ করতাম, হ্যাঁ 2বার 3বার চেঞ্জ করতাম। ওটাকে আবার কেচে ধুয়ে, সাবান দিয়ে কেচে ধুয়ে পরিষ্কার করে ভালো একটা জায়গায়, মানে যেখানটা আড়াল কেউ দেখতে পাবে না সেরকম একটা জায়গায় মেলে দিতাম। আর কিছু শুকিয়ে আবার ওটাকে নিতাম। এবারে 3 দিন 4 দিন থাকতো পেনটা, ওটা শেষ হয়ে যখন যেত আবার এই কাপড়গুলোকে ভালো করে কেচে শুকিয়ে বিছিয়ে রেখে দিতাম নেক্সট মাসের জন্য। লম্বা করে ভাঁজ করে, যেমন প্যাড যেরকম মানে সেম ওরকম তৈরি করে দিত। এবারে কোমরে একটা কাঠ থাকতো, তার সাথে দুদিক দিয়ে আটকে। আমরা নোংরা হয়ে কোনো দিন রান্না করিনি। ওটা কেন, মানে ব্যথার জন্য নাকি লজ্জার জন্য? আমাদের ওটা ভালো অসুখ। পুরো মনে আছে স্পষ্ট ব্যাপারটা। আমি ক্লাস 5-এ, ইট ওয়াজ থার্সডে 2000, আমার ডেটটা এক্স্যাক্ট মনে নেই, বাট ইট ওয়াজ সরস্বতী পুজোর আগের দিন। তো পরের দিন সরস্বতী পুজো, আমি খুব এক্সাইটেড, শাড়ি ফাড়ি সব ঠিক করা। এবার আমি একদম লাস্ট পিরিয়ডে স্পোর্টস ছিল, উই আর প্লেইং কাবাডি অ্যান্ড আই কেম ব্যাক হোম, দেয়ার ওয়ার রেড স্টেনস অন মাই প্যান্ট অ্যান্ড লেগিংস। তো আই ওয়াজ সারপ্রাইজিংলি, আমার ভয়ের জিনিসটা লাগেনি, বিকজ আমার মায়ের সঙ্গে এইটা নিয়ে আগে থেকেই কথা হয়েছিল। মানে মাই মাদার ওয়াজ অলওয়েজ ভেরি ওপেন অ্যাবাউট এভরিথিং। আমার মায়ের কাছ থেকে সব কিছু শেখা, বিকজ শি ইজ লাইক ফ্রম দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট। তো আমাকে সব কিছু আগে থেকে শেখানো হয়েছিল, এই জিনিসগুলো হবে, ইউ হ্যাভ টু ডু দিস থিংস, বিকজ মা সবসময় বাড়িতে প্রেজেন্ট থাকে না। তো বাই এনি চান্স যখন আমার সেই টাইমে হয়, আই হ্যাভ টু টেক প্রিকশনস না। তো বাট ফর্চুনেটলি মা বাড়িতে ছিল সেদিন, তো ইট ওয়াজ অল নাইস। আমাদের SD cadets, senior division is basically the male cadets, and SW, senioring cadets, are the female cadets, boy cadets and girl cadets. So আমাদের দুজনের থেকে মোটামুটি এক্সপেকটেশনস, আমরা যে ফিজিক্যাল ওয়ার্ক করছি, আমাদেরকে যে এক্সারসাইজ করানো হচ্ছে, ড্রিল করানো হচ্ছে, এক্সপেকটেশনস আর কোয়াইট সিমিলার, যে ওরাও যেটা করছে তোমাকেও করতে হবে। এবার পিরিয়ডস চললে অনেক সময় দিয়ে ফিজিক্যালি ভালনারেবল এক টাইমস, ক্র্যাম্পস চলছে, তো দেয়ার আর মেনি SW cadets যারা আগে থেকে বলে দেয় যে আই এম হ্যাভিং ক্র্যাম্পস অ্যান্ড এভরিথিং, তো আমি আজকে আসতে পারবো না। এবারে আমি এমন অনেক সময় হয়েছে, বিকজ আই এম গিভেন এ র্যাঙ্ক নাও, তো আমাকে একটু বেশি রেগুলার হতে হবে। তো আমি আসি, মাঝে মধ্যে এমন হয় যে লাইক প্রচণ্ড হেভি ফ্লোজ অ্যান্ড এভরিথিং, তো তখন একটু প্রবলেম হয় পার্সোনালি। আর সেটা আমি PI স্টাফসকে বললে বা সিনিয়র্সদেরকে ইনফর্ম করলে আই এম গিভেন প্রেশার টেস্ট। ওটা একটা মেল ডমিনেটেড ফিল, লাইক মিলিটারি এভরিথিং। ইভেন NCC-তে SD cadets ইয়েতে নাম্বারে অনেক বেশি SW cadets-এর থেকে। তো অনেক সময় যেটা হয়, প্রপার হাইজিনটা ইয়েতে মেনটেন হয় না, ডাস্টবিনস সাপ্লাই থাকে না অনেক সময়, প্যাডে ট্যাম্পন্স এনিথিং, লাইক আমরা যেটা স্কুলে পেতাম, লাইব্রেরি ইয়েতে শপস ছিল বা টিচার্সদেরকে বললে পাওয়া যেত, সেটা পাওয়া যায় না, ক্যারি এভরিথিং। তো এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার লাইক মেনস্ট্রুয়াল হাইজিনের জন্য, বা অনেক সময় অনেক ক্যাডেটসরা না মানে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, দে মাইট বি স্টিগমাস ইন দেয়ার কমিউনিটিজ রিগার্ডিং মেনস্ট্রুয়েশন অ্যান্ড এভরিথিং। তো আমার যেটা মানে হোয়াট আই উড লাইক টু ইনকর্পোরেট ইজ, আমাদের অনেক ক্লাসেস হয়, মানে অ্যাওয়ারনেসের, ক্লিনলিনেস, এভরিথিং, কমিউনিটি হাইজিন, এভরিথিং। তো আমরা যদি একটা এরকম অ্যাওয়ারনেসের, মেনস্ট্রুয়াল হেলথ, সেক্সুয়াল অ্যাওয়ারনেসের একটা যদি ক্লাস করাতে পারি স্টাডিজের, একটা ভেরি বেসিক স্কিল, ভালো হয়। আর ওই অ্যাভেলেবিলিটি অফ স্যানিটারি ন্যাপকিনস, ট্যাম্পন্স, এভরিথিং। এমন একটা কিছু নিয়ে কাজ করা ভালো, যেটা নিয়ে কাজ হয় প্রথম, মানে প্রাথমিকভাবে আমি এটাই ভেবেছিলাম। এবার সেটা ভাবতে ভাবতে আমার মনে হলো যে দেখো, মেয়েদের বিভিন্ন জিনিস নিয়ে কাজ হচ্ছে, মানে আমি যদি মেয়েদের জীবনটাকে নানান রকম ভাগে ভাগ করি এবং বিভিন্ন ধরনের আইডেন্টিটি নিয়ে যদি কথা বলি, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ষেত্রে কাজ হচ্ছে। কিন্তু বাংলায় স্পেসিফিক্যালি আই থিঙ্ক মানে তোমরা প্রথম যারা স্টুডেন্ট লেভেলে এরকম একটা মেনস্ট্রুয়েশনের উপর ডকুমেন্টেড বানাচ্ছ। আমি ভুলও হতে পারি, আমি জানি না, কিন্তু আমি আর অন্তত কারোর কথা আর জানি না, তোমরা শুনছো। যেটা হতো যে আমার বাথরুমের একটা কোণে ব্যাসটাকে আগে একটা প্লাস্টিকে, মানে যে প্লাস্টিকটা লাগানোই থাকে আঠাটা যেটা তোলে, সেইটাতে র্যাপ করে তারপর একটা প্লাস্টিক থাকতো, সেই প্লাস্টিকের মধ্যে রাখা, এবং সেইটা আমার একটা কালো বা একটা রঙিন প্লাস্টিক, যেটা হচ্ছে বাইরে থেকে বোঝা যাবে না, অ্যাজ ইফ
সেইটার মধ্যে রাখা হতো। এবং আমি মাকে এটা করতেও দেখেছি যে ওখানে মাঝে মাঝে একটু ফিনাইল বা অন্য কিছু দিচ্ছেন যাতে কোনো স্মেল না হয়। কিন্তু আমার মা এটা বলেছিলেন যে এটা এমনভাবে রাখতে হবে যে ছেলেরা এটা ভুল করে না যে ব্লাড যেটা নাকি ছেলেরা মানে যেটা ব্যাগে থাকে ধরলে নাকি তাদের আয়ু কমে যায়। কেন মারা যায়? কারণ অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশন থেকে যে ব্লাড আসছে, যে ব্লাডটা চলে যাচ্ছে সেটাতে কি থাকে, তো সেই ব্লাডটা যদি না বেরোতো, সেই ব্লাডের মধ্যে যে বলা ভালো যে পোটেনশিয়াল, সেটা তো জীবনদায়ী। এখানে যৌনতা নেই, এখানে যেটা আছে সেটা চিরাচরিত হয়ে আসা একটা বডিলি কন্ডিশন, এবং সেটাকে তোমাকে মানিয়ে নিতে হবে। কারণ তুমি আবার পরিবারতন্ত্রের ধারক এবং বাহক। এইটাই পিরিয়ডসের, আমার প্রথম পিরিয়ডের সঙ্গে আমার জান পেহেচান হচ্ছেই। আমরা তো ইউপিওর, আমাদের সবসময় কোনো না কোনোভাবে ফিনান্স করে, কখনো রিপেন্ট করে শুদ্ধ হতে হবে। আমার বর, আমার ভাই, আমার বাবা, আমার সন্তান, তাদের কিছুর জন্য আমাকে রিপেন্ট করতে হবে। মানে এটা একটা সার্কেল। এটা আমার ছোটবেলা থেকেই মনে হয়েছিল যে আমি কেন অশুদ্ধ, আমি তো ভীষণ শুদ্ধ। তো তোমাদের আছে? না, আমার তো নেই। কার কি আছে বলতে পারবো না, আমার তো নেই। হয়েছে দাগ লাগতেই পারে। আমি হয়তো একটু এম্বারেসড ফিল করেছি যে যদি কেউ দেখে নেয় তখন ব্যাগ দিয়ে ঢাকা বা অন্য কোনো জামা দিয়ে একটুখানি টেনে নামিয়ে রাখা, এইগুলো করেছি। আচ্ছা, কিন্তু মানে জানি হয়তো যে এগুলো ইট ইজ ভেরি ন্যাচারাল, বাট দেন হয়তো এমন একটা সময় আসবে ভবিষ্যতে যখন সত্যি হয়তো আমরা আর এম্বারেসড ফিল করবো। লেটস হোপ ফর দ্যাট। হ্যাঁ, ভয় লাগতো যে দেখতাম মাঝে মাঝে দাগ ঠাগ লেগেছে নাকি, ঘরে তো লোকজন আছে। দাগ লেগে যাওয়ার সেটা একটা নর্মাল থিং। তো যদি আমরাও ইনফ্যাক্ট মেয়েরাও মেয়েদেরকে দেখে জিনিসটাকে অ্যাভয়েড করি যে একটু সচেতন। এখন সবাই যেহেতু বললাম আপনাকে ব্যাগে প্যাড ক্যারি করো, হ্যাঁ, ভয় থাকবে না যে হয়তো ছায়াতে দাগ লেগে যাচ্ছে, কি জানলাতে দাগ লাগলে তো খুব দেখতে পাবে না, কিন্তু মেন হচ্ছে আমি কোথাও বসলাম, আমার কাপড়ে দাগ লেগে গেল, যা কি ছায়াতে দাগ লেগে গেল, তখন একটা লজ্জা লাগে না যে আমার কাপড়ের পিছনে একটা দাগ লেগে রয়েছে, লজ্জা লাগে। আমার জাস্ট একটাই জিনিসের চিন্তা থাকবে যে আমার যে লাইট কালারের জামাটা থেকে উঠবে না। তাছাড়া এমনি আমার বাড়িতেও অনেক সময় যেটা লেগে যায়, মাই ব্রাদার্স অ্যান্ড বেসিক্যালি মেলস, তো দে আর ভেরি ওকে অ্যাবাউট, মানে ওকে থাকার বলতে দে নো এভরিথিং। লাইক একটা কথা বল, why are people so scared of periods? হঠাৎ না, মানে ইন জেনারেল লোকেরা তো ভয় কেন পায় জিনিসটাকে নিয়ে? জেনারেলাইজড ডিসকমফর্ট মেবি। পিপল স্টিল উইসপার অ্যাবাউট ইট, লোকেরা অ্যাকনলেজও করতে চায় না জিনিসটাকে। আরে তাও তো আমরা কলকাতায় আছি ভাই, এখানে পিরিয়ডস নিয়ে লুকোচুরিটা তাও কম্পারেটিভলি অনেক কম। না না, তুই রুরাল এরিয়ার কথা ভাব ভাই, ওখানে তো অ্যাওয়ারনেসটাই নেই। পিরিয়ড এডুকেশন কি, অ্যাওয়ারনেস নেই বিষয়টা নিয়ে। অ্যাওয়ারনেস নেই সেটা ঠিক আছে, কিন্তু লোকেরা জানে তো যে মেয়েদের পিরিয়ডস হয়, তাহলে এইটুকু দাগ লেগে গেলে এত লজ্জা কেন পাই আমরা মেয়েরা? মনে হয় জানিস তো, লজ্জার থেকে ভয়টা বেশি কাজ করে। মানে মানুষ দাগ লেগে যাবে, সেটা নিয়ে কী হাসবে, কী কথা বলবে, মানে ডাজন্ট টেক দেম লং টু পুট দ্যাট সেম আওয়ার ক্যারেক্টার যেটা দাগটা লেগেছে জানো। কিন্তু ভাই এই একটা দাগ নিয়ে এত লজ্জা কিসের? আই মিন দোষটা তো আমাদেরও আছে, ওরা ভয় দেখালেই আমরা ভয় পাই কেন? না, বিষয়টা হচ্ছে দেখ, তোর যদি আজকে জামায় স্টেন লেগে যায় সেটা আমি তোকে বলবো, কিন্তু তার মানে এটা না তো যে তোকে ছি করবো সেই বিষয়ে, তাই না? মানে আমাদের কোন ছোটবেলা থেকে শেখানো হয় বলতো যে পিরিয়ডসের সময় এক্সট্রা প্যাড ক্যারি করতে হবে, সাদা জামা কাপড় পরা যাবে না। রাদার ওই ছেলেদের তো কখনো বোঝানো হয় না যে পিরিয়ডসে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। সত্যি, মানে ছেলের তো এরকমভাবে অ্যাওয়ার করা পিরিয়ডস নিয়ে ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানে তাদেরকে একটা বেসিক হেল্প দেওয়া, মেয়েদের একটা কমফর্ট করা, এগুলো তো বেসিক সেন্সের মধ্যে পড়ে। ভাই পিরিয়ড যে আচার ধরা যাবে না, এটা কোন সেন্সের আন্ডারে পড়ে বলতো? যদি ফিজিক্যাল অ্যাবিউজ, লিঙ্গ বৈষম্য কিংবা রেপ নিয়ে লোকে এতটা লজ্জা পেত, তাহলে তো পৃথিবীটা অন্যরকমই হতো। না না, অনেস্টলি আমার মাঝে মাঝে মনে হয়, জানিস তো, পিরিয়ড কামস উইথ আ গাইডলাইন। এটা করা যাবে, এটা করা যাবে না, মানে বিরক্তিকর বিষয়। কি ভাই এত ওপিনিয়ন্স, এত জাজমেন্ট, এত প্রেজুডিস, সব কি নিয়ে? একটা জিনিস, পিরিয়ডস, এটা নিয়ে আমরা একটা ডকুমেন্টারি বানালে হয় না?
না।